আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো ও রাস্তা প্রশস্ত করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দগ্ধদের সুচিকিৎসার আশ্বাস, মিডিয়ার ভূমিকার সমালোচনা। পিকআপ ভ্যানের উপর থাকা এলপি গ্যাসের সিলিন্ডার থেকেই চকবাজারের আগুনের সূত্রপাত। এখনও নিখোঁজ 18 জন, জানিয়েছে তদন্ত কমিটি। 48 জনের লাশ হস্তান্তর। আলাদা জোন করে পুরনো ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরানোর দাবি খন্দকার মোশাররফের। অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা দরকার, মন্তব্য তথ্যমন্ত্রীর। ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। মেধাবীদের নিয়ে প্যানেল গঠনের প্রক্রিয়া চলছে, জানালেন ছাত্রদলের সাবেক নেতারা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, দগ্ধ প্রতিটি রোগীর সুচিকিৎসা অব্যাহত রাখবে সরকার। পুরানো ঢাকার রাস্তা প্রশস্ত করার পাশাপাশি সেখান থেকে কেমিক্যাল গোডাউন সরাতে আবারও নির্দেশ দেন শেখ হাসিনা। সমালোচনা করেন দুর্ঘটনার সময় উৎসুক জনতা ও কিছু মিডিয়ার ভূমিকার। ফ্যালফ্যাল নজরে তাকিয়ে রয়েছেন চকবাজার চুড়িহাট্টায় আগুনে পোড়া এই ব্যক্তি। সে নজর রেখে কিছুটা সান্ত্বনা জানাতে শনিবার সকালে ঢাকা মেডিকেলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোঁজ খবর নেন দগ্ধদের চিকিৎসার। কথা বলেন দগ্ধ ও আহত রোগীদের স্বজনদের সাথে। আশ্বাস দেন সুচিকিৎসার। হাসপাতাল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাড়ি বানাতে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আবারও নির্দেশ দেন পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর। সব রকম একেবারে আধুনিক চিকিৎসার ব্যবস্থাই আমাদের এখন আছে, আর তাছাড়া যা যা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। তো আমি আবারও দেশবাসীকে বলবো ধৈর্য ধরতে, আর সবাই যেন একটু সতর্কভাবে চলেন, যেন এই ধরনের দুর্ঘটনার জন্য না ঘটে। আর পুরান ঢাকা থেকে যত কেমিক্যাল আছে আমরা এমনকি মোবাইল কোড করেও চেষ্টা করেছিলাম এদেরকে সরাতে, মানে অত্যন্ত দুঃখজনক যে সেটা ওই সাময়িকভাবে কাজ হয়, আবার সবাই যার যার মতো কেমিক্যাল ব্যবহার করা শুরু করে। তো এটা ভবিষ্যতের জন্য তারা না করেন। অগ্নিকাণ্ডের রাতে উৎসুক জনতা ও কিছু মিডিয়ার ভূমিকায় ক্ষোভের কথা জানান শেখ হাসিনা। এই ধরনের আগুন লাগলে বা ঘটনা ঘটলে কেউ ওই ক্যামেরা দিয়ে ছবি তুলেন ভালো, বা কেউ দেখতে আসেন ভালো, তা আসার সময় সবাই যদি কিছু পানিও নিয়ে আসেন সাথে বা বালুও নিয়ে আসেন, আগুন নির্বাপনের জন্য একটু সাহায্য করেন, সেটা বোধহয় আরও ভালো হয়। কিন্তু সেটা দেখিনি। এত লোক এসে হাজার হাজার, সবাই যদি এক বালতি করে পানিও আনতো তাহলে কিন্তু আগুন নিবানোর কাজটা করা যেত, বা এক বালতি করে বালিও জোগাড় করে আনতো তাহলে হতো। সেটার থেকে উৎসুকটা বেশি। আর যার জন্য হয় কি, যারা কাজ করতে থাকেন, যারা এই আগুন নিবানোর কাজে ব্যস্ত, তারা বাধাগ্রস্ত হয়। যখনই কোনো ঘটনা হয় আমাদের এত লোক জমে যায় যে যারা উদ্ধার কাজে যাবে তারা যাবার মতো রাস্তাও পায় না, জায়গাও পায় না, উদ্ধার কাজেও তাদের ব্যাহত হয়ে যায়, নানা প্রশ্ন উত্তর দিতে দিতে সবাইকে। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার কর্মদিবসে রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পিকআপ ভ্যানের ওপরে থাকা এলপি গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুন কেমিক্যালের গোডাউনে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ওয়াহিদ মেনশনের বেসমেন্ট থেকে কেমিক্যাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হবে রবিবার। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 10টা 33 মিনিটে চকবাজারের চুড়িহাট্টা ওয়াহিদ ম্যানশনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই যেভাবে পেরেছেন জীবন বাঁচাতে ছুটেছেন। পুলিশের একটি তদন্ত দল শনিবার থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ঘটনাস্থল থেকে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওয়াহিদ ম্যানশনের মালিক হাসান ও সোহেলকে আসামি করা হয়েছে। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ থেকে, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ থেকে সবকিছু কালেক্ট করছি। সবকিছু বিবেচনা করে আমরা সবকিছুই নিচ্ছি এবং সবকিছু কম্পাইলেশনের পরে আমরা সবকিছু বিবেচনায় যাব খুব শীঘ্র। চকবাজারের বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে কারখানা ভাড়া দেওয়ার বিজ্ঞাপন। বিজ্ঞাপনের তথ্য দেখলেই বোঝা যায় এই এলাকার মানুষ কি
পরিমাণ ঝুঁকিতে আছে। চুরিহাট্টার অগ্নিকাণ্ডের পর থেকে এনামুলের সন্ধান পায়নি তার পরিবার। কোথাও বাদ দেয়নি খুঁজতে প্রিয় ভাইটিকে। আকুতি যদি একটিবার দেখা মেলে। ঢাকা মেডিকেল গেছি, মিটফোর্ড যাওয়া হয়েছে, তারপর আশেপাশে শিকদার, সোহরাওয়ার্দী, কর্মীটলা বলছে, ওইখানে সব জায়গায় আমাদের দেখা হয়েছে, কিন্তু আমরা কোনো হদিশ পাই নাই। এনামুলের মতো অনেকেই এখনো নিখোঁজ। স্বজনরা হন্যে হয়ে খুঁজছেন প্রিয়জনদের। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় 18 জন নিখোঁজ রয়েছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে, ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমাদের 18 জনের একটি মিসিং তালিকা হয়েছে। যে সিলিন্ডার ভর্তি একটি পিকআপ ভ্যান ছিল, সেটি থেকে ইনিশিয়ালি সূত্রপাত, সেটি বিস্ফোরণ হওয়ার কারণে। এবং দ্বিতীয়টি, যে পাশে যে কেমিক্যাল এবং দাহ্য পদার্থ ছিল, যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই ভবনে সেটি আক্রান্ত হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চকবাজার আগুনে নিহত 20 লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। শনিবার সকালে আনোয়ার হোসেন মঞ্জু নামে একজনের লাশ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। এ নিয়ে হস্তান্তর করা লাশের সংখ্যা দাঁড়ালো 47 জনে। বিভাগীয় কমিশনার AKM আলী আজম জানান, 2-1 সপ্তাহের মধ্যেই DNA টেস্টের মাধ্যমে লাশগুলোর পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পুরানো ঢাকার অবৈধ কেমিক্যালের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার জানান, 19 লাশের জন্য 32 জনের DNA নমুনা সংগ্রহ করা হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি। লাশের জন্য আজও স্বজনরা ভিড় করে আছেন ঢাকা মেডিকেলের মর্গের সামনে। নিমতলির অগ্নিকাণ্ডের পর জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী পুরানো ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন অন্যত্র সরিয়ে নিলে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নাও ঘটতে পারত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। অবিলম্বে আলাদা জোন করে পুরানো ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন অন্যত্র সরিয়ে নেয়ার আহ্বান জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের 2টি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি নেতারা। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, 30 ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি, নির্বাচন হয়েছে 29 ডিসেম্বর মধ্যরাতে। এ সময় তিনি চকবাজারের অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন। এই সরকার যখন ক্ষমতায় ছিল, এই চকবাজার থেকে আরেকটু সামনে নিমতলি ঠিক একই ধরনের ঘটনা ঘটে নাই। তখনও আমরা অনেক কথা শুনেছিলাম যে এই পুরান ঢাকায় কেমিক্যাল কোনো কোম্পানি এগুলো কিছু থাকবে না। গত ট্রেজেডির থেকে এই ট্রেজেডি পর্যন্ত অনেক কথা বলেছিল, একটা বাস্তবায়ন হয়নি। অতি দ্রুত রাসায়নিক কেমিক্যাল ব্যবসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করে তাদেরকে সেখানে স্থানান্তর করতে হবে। আমাদের নেতা কর্মীরা হতভম্ব, হতাশ নয়। আমাদের ইতিমধ্যে দলের মধ্যে পুনর্গঠন, যে যে জায়গায় আমাদের দুর্বলতা আছে সেগুলোকে চিহ্নিত করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সংগঠনকে শক্তিশালী না করে আমরা জনগণকে নেতৃত্ব দিতে পারবো না। তাই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কিছুদিন সময় নিতে হবে। বিএনপি নেতারা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর থেকে জামায়াত নিয়ে খেলা করছে সরকার। জামায়াত যদি রাজনীতিতে ভুল করে তারা সেটা সংশোধন করবে, অথবা তারা তাদের সিদ্ধান্ত নেবে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র নাই, নির্বাচনকে কবর দেওয়া হয়েছে। বন্দুকের নলের মধ্য দিয়ে যে একটি সরকার ক্ষমতা এসেছে, এই বিষয়টি আলোচনা হওয়া দরকার। যে এই সরকার শেষ সরকার নয়, ইনশাআল্লাহ যত সময় এই সরকারের পতন ঘটবে। সরকারের শুভবুদ্ধি উদয় হতো, যদি তারা গণতন্ত্রের মাধ্যমে পরিবর্তন হতো, ব্যালটের মাধ্যমে যদি পরিবর্তন হতো, তাহলে দেশের জন্য খুব ভালো হতো। কিন্তু হয়তো এমনভাবে পরিবর্তন হবে যেটা আমরা চাই না। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্রের মুক্তি সম্ভব নয় উল্লেখ করে নেতারা অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। চকবাজার সহ আশেপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সব রাসায়নিক গোডাউন অপসারণে প্রধানমন্ত্রীর স্ট্যান্ডিং নির্দেশের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, রাসায়নিক ও অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার সবই করা হবে। দুপুরে চকবাজারে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন মন্ত্রী ওবায়দুল কাদের। রাসায়নিক গোডাউনগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকার বিকল্প চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সিলিন্ডার বিপজ্জনক হলে তার বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভেবে দেখছে সরকার। আগুনের উৎস নিয়ে শিল্পমন্ত্রীর বক্তব্যের বিষয়ে মন্ত্রী জানান, আগুনের উৎস গ্যাস সিলিন্ডার, তবে কেমিক্যালের কারণে আগুন ছড়িয়ে পড়েছে তা তিনি বলেননি।
অগ্নিকাণ্ডের ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তদন্তের পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওবায়দুল কাদের। পেট্রোল বোমার মতো চকবাজারের অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে দুটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে 500-র বেশি মানুষকে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করেছে। 3,500 মানুষকে আগুনে ঝলসে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। চকবাজারে আগুনের সাথে গণতন্ত্রের কি সম্পর্ক আমি জানি না, তবে এই কথার মাধ্যমে এটি ব্যাখ্যা দেওয়া যায় যে তাহলে কি পেট্রোল বোমার মতো এটার সাথেও তাদের কোনো সংশ্লেষ আছে কিনা সেটি খতিয়ে দেখা প্রয়োজন। তাদের উচিত ছিল যে জাতীয় ঐক্য প্রদর্শন করা, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা সেটি করা উচিত ছিল। সেটি না করে যে কোনো ঘটনার মধ্যে রাজনীতি নিয়ে আসা এটি সমীচীন নয়। ডাকসু নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এজন্য শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিক্রি। সম্ভাব্য প্রার্থীরা আশা করছেন নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে পারবেন তারা। আর সাবেক ছাত্রনেতারা জানিয়েছেন মেধাবীদের নিয়ে প্যানেল গঠনের প্রক্রিয়া চলছে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ছাত্র সংগঠনগুলোর। বিশেষ করে তফসিল ঘোষণার পর জোরে সোরে চলছে দলীয় প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া। এই কার্যক্রমে সামিল হয়ে শনিবার সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। প্রথম দিনে 1.5 শতাধিক প্রার্থী ফর্ম সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাধারণ শিক্ষার্থীদের যাতে নির্ভয়ে তারা ক্যাম্পাসে চলাফেরা করতে পারে ওই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করব। একমুখী নির্বাচন হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার বিশ্বাস তারা এর প্রতিক্রিয়া দেখাবে। সাধারণ শিক্ষার্থীদের যে বিভিন্ন অধিকার সেগুলোকে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় যে প্রশাসনের কাছ থেকে আদায় করে তাদের নিকটে তাদের অধিকারটা ফিরিয়ে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রকে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে দেব। সংগঠনটির প্রার্থী বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতারা, তাই দলীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছেন তারা। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই ডাকসু নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছি এবং আমাদের চিন্তাধারাও ইতিবাচক। জাতীয়তাবাদী ছাত্রদল মেধাবী ছাত্রদের দিয়ে, দেশপ্রেমিক ছাত্রদের দিয়ে একটা সুন্দর প্যানেল দিতে যাচ্ছে এবং আগামীকাল বা পরশু আমাদের প্যানেল ঘোষণা হবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ছাত্রদলকে আরও সংগঠিত করার কথা বলছেন সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। 28 বছর পর ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র রাজনীতিকে ইতিবাচক ধারা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ডাকসুর সাবেক ভিপি বলেন, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। জাতির পিতার বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে টিএসসি কেন্দ্রিক ক্রীড়াশীল 22টি সংগঠন এই আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন 1969 সালের 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধির প্রস্তাবক তোফায়েল আহমেদ। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার স্মৃতিচারণ করেন তিনি। একই সঙ্গে অচল ডাকসু সচল রাখার দাবিও জানান সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হতে চলেছে, আমি বিশ্বাস করি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নতুন নির্বাচনের মধ্য দিয়ে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন নেতা নির্বাচিত হবে। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা, তালিকা প্রকাশ করা হবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। কক্সবাজারে জার্মান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় 11 রোহিঙ্গা গ্রেফতার। রোহিঙ্গারা উগ্র হয়ে গেছে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে।
গণভবনে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা নিশ্চিত করতেই অনুষ্ঠিত হয় এই বৈঠক। প্রার্থিতা নিশ্চিত করার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রকাশ করা হবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আগামী 24 মার্চ তৃতীয় ধাপে 127টি উপজেলায় নির্বাচন হবে। এর আগে গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 টাকা মূল্যের 2টি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রকাশ করা হয় 10 টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যের একটি ডাটা কার্ড। অমর একুশে বইমেলার শিশু প্রহরের শেষ দিন ছিল শনিবার। তবে শুক্রবারের তুলনায় শনিবার শিশুদের আনাগোনা ছিল কিছুটা কম। এদিকে মেলার বেচাকেনা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। শনিবার ছিল শিশু প্রহরের শেষ দিন। সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে শিশুরা আসতে থাকে প্রাণের মেলা বাংলা একাডেমির বই মেলায়। মেলায় শিশু চত্বরে স্থাপিত সিসিমপুরের মঞ্চ ছিল শিশুদের দখলে। মেলায় ঘোরা আর বই কেনার আগে পরে সেই মঞ্চ ছিল তাদের আনন্দ বিনোদনের স্থান। তবে শুক্রবারের তুলনায় মেলায় শিশুদের আনাগোনা ছিল কিছুটা কম। যারা এসেছে তারা মনের আনন্দে ঘুরেছে, দেখেছে, পছন্দ হলে বই কিনেছেও। সেজন্য অন্য বইয়ের স্টলগুলোর চেয়ে শিশুতোষ বইয়ের স্টলগুলোতে ভিড় ছিল তুলনামূলক বেশি। আমি ভূতের বই কিনেছি, আবার ডাইনোসরের বই কিনেছি, আবার আমি এই বই কিনেছি, ব্যাং আর রাজকন্যার বই কিনেছি, আর আমি এক ডজন একটা বই কিনেছি, ওটার ভিতরে অনেকগুলো স্টোরি আছে। আমি আজকে নীল ভূত কিনেছি আর কুটুস কিনেছি, বই কিনেছি, খুলে দেখেছি। এদিকে মেলা শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই বইপ্রেমীদের আনাগোনা তুলনামূলকভাবে কমছে। সেজন্য বেচা বিক্রিও কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা। তবে প্রতিষ্ঠিত প্রকাশকরা জানালেন মেলায় প্রতিষ্ঠিত লেখকদের বইয়ের কাটতি ভালো। 21শে ফেব্রুয়ারি আগে থেকে বেচা কিনা কম আসলে, এখানে একটু বেচা কিনা হালকা বাড়ছে, কিন্তু এই সাইডটায় লোক কম আসে দেখে বেচা কিনা একটু কম হইতেছে। ক্রেতা বা পাঠক সবারই খুব আগমন ছিল গত 2 দিনে। আজকেও আশা করছি, দেখছি এরকমটা ভালো, আশা করি আরো ভালো হবে। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে 3 জার্মান সাংবাদিকের উপর হামলার ঘটনায় 11 রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ঘটনায় 4 থেকে 500 অজ্ঞাত রোহিঙ্গাকে আসামি করা হয়। শুক্রবার রাতে অভিযান চালিয়ে কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ক্যামেরা, পাসপোর্ট সহ মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার কুতুপালং ক্যাম্প 1 ইস্টের লম্বাসিয়া বাজারে 3 জার্মান সাংবাদিক সংবাদ সংগ্রহ শেষে এক রোহিঙ্গা পরিবারকে সাহায্যের জন্য গাড়িতে তোলেন। এ সময় শিশুরা চিৎকার দিলে অপহরণকারী ভেবে তাদের উপর হামলা চালায় রোহিঙ্গারা। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এদিকে বিদেশি সাংবাদিকদের উপর রোহিঙ্গাদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গারা উগ্র হয়ে গেছে, বাংলাদেশ চায় তারা মিয়ানমারে ফিরে যাক। সিলেটের মীরা বাজারে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। এই রোহিঙ্গারা বহু বছর ধরে ডিপ্রাইভড হওয়ার ফলে তাদের মানসিকতা খুব উগ্র হয়ে আছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে রোহিঙ্গাগুলো, সেই যে 12 লক্ষ রোহিঙ্গা, অ্যাটলিস্ট যে 8 লক্ষ যারা আসছে সম্প্রীতিকালে, তারা যেন তাদের রাখাইন প্রভিন্সে ইন সেফটি অ্যান্ড সিকিউরিটি যেতে পারে, তার জন্যই চেষ্টা করছি। সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সিলেটে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন 2019 শুরু হয়েছে। 2 দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, পরিচালক মঞ্জুরুর রহমান, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, মিসেস রোমানা শরীফ, আরিফ এ চৌধুরী ও আসি এ চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তারা বলেন, ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংকের ব্যবসা বাড়াতে হবে। সম্মেলনে ব্যাংকের 2019 সালের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জেদ্দা, শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আখতার হামিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবার নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে।
জম্মু ও কাশ্মীরে দমন অভিযানে ভারতের 10,000 সেনা, ভারতের আগ্রাসন চেষ্টার কড়া জবাবের হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের। 23 দেশের অংশগ্রহণে টঙ্গীতে শুরু হয়েছে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। বাছাই পর্বে ছেলেদের কম্পাউন্ডে পঞ্চম বাংলাদেশের সজীব। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের যে কোনো আগ্রাসন চেষ্টার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়া। থমথমে এই পরিস্থিতির মধ্যেই জম্মু ও কাশ্মীরে দমন অভিযানের জন্য প্রায় 10,000 সেনা পাঠিয়েছে ভারত। হামলা মোকাবিলার প্রস্তুতি দেখার পাশাপাশি সেনা সদস্যদের মনোবল বাড়াতে সীমান্তের চিরিকোট ও বাক্সার সেক্টর পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন সেনাপ্রধান বাজওয়া। যে কোনো আগ্রাসন চেষ্টার জবাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগেরও নির্দেশনা দিয়েছেন তিনি। ভারতের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 সেনা আটকে তথ্য জানিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। এদিকে জম্মু ও কাশ্মীরে আত্মঘাতী হামলায় আধা সামরিক বাহিনীর 46 সদস্য নিহতের জেরে দমন অভিযান গতিশীল করতে শুক্রবার রাতে নয়া নির্দেশনা জারি করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে 100 কলাম সেনা শ্রীনগর পাঠানো হয়। দমন অভিযানে কাশ্মীরের স্বাধীনতাপন্থী ইয়াসিন মালিক ছাড়াও জামাতে ইসলামের স্থানীয় আমির আব্দুল হামিদ ফায়াজকে আটক করা হয়েছে। ভয়াবহ বিপজ্জনক এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছতে পাকিস্তান ও ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো ও রাস্তা প্রশস্ত করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দগ্ধদের সুচিকিৎসার আশ্বাস, মিডিয়ার ভূমিকায় সমালোচনা। পিকআপ ভ্যানের ওপর থাকা এলপি গ্যাসের সিলিন্ডার থেকেই চকবাজারে আগুনের সূত্রপাত। এখনও নিখোঁজ 18 জন, জানিয়েছে তদন্ত কমিটি। 48 জনের লাশ হস্তান্তর। আলাদা জোন করে পুরানো ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরানোর দাবি খন্দকার মোশাররফের। অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা দরকার, মন্তব্য তথ্যমন্ত্রীর। ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। মেধাবীদের নিয়ে প্যানেল গঠনের প্রক্রিয়া চলছে, জানালেন ছাত্রদলের সাবেক নেতারা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকায় ধন্যবাদ।